অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস। তোমরা যারা বেসিক্যালি ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি, এলডিসি, ডিআরডব্লিউ, স্টেনো বা আপকামিং জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 5 জুডিশিয়ারি সিস্টেমের উপরে। আমরা এর আগে 4টি ক্লাস করিয়ে নিয়েছি। এর আগে আমরা সুপ্রিম কোর্ট কভার করেছি, হাইকোর্ট কভার করেছি এবং আরেকটি ক্লাস করিয়েছি, আরও দুটি। এই ক্লাসটা হবে আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড সেশন কোর্ট। আমরা যখন গতদিন সুপ্রিম কোর্টের ক্লাস করিয়েছিলাম তখন আমরা বলে দিয়েছিলাম নেক্সট ক্লাস আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড সেশন কোর্টের উপরে হবে। ক্লাসে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব না, জাস্ট আমরা বেসিক ডিস্ট্রিক্ট কোর্ট এবং সেশন কোর্ট কীভাবে কাজ করে সেই ফাংশনিংটা আমরা এই ক্লাসের মাধ্যমে বুঝবো। ক্লাসটি এবং ছোট্ট ক্লাস হবে এবং নেক্সট ক্লাস থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউ, যেগুলো তোমাদের জুডিশিয়ারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো ক্লাসটি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে, কিছু শিখতে পারবে। আর ক্লাসটিতে শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তোমরা যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন হাইকোর্ট, গ্রুপ ডি, এলডিসি, স্টেনো, ডিআরডব্লিউ, ত্রিপুরা জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, টিপিএসসি, কম্বাইন 3, এসএসসি, রেলওয়ে, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। গত 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি। আমরা গর্বের সঙ্গে বলি, গত 6 বছরের মধ্যে আমাদের স্টুডেন্ট ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে চাকরিরত অবস্থায় রয়েছে, যেটা আমাদের গর্বের বিষয়। আমরা সবসময় এই কথাই বলে থাকি। তোমাদের আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে, অবশ্যই জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমন কমন পড়ে। অবশ্যই ভালো রেসপন্স, তাদের থেকে ভালো ফিডব্যাক পাবে, এতটুকু আমরা আশাবাদী। চলো, তাছাড়া তোমাদেরকে ইনফর্ম করে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট ওই গ্রুপগুলোতে তুমি সর্বপ্রথম পেয়ে যাবে। চলো, এই ক্লাসটা আমাদের ক্লাসটা কি ক্লাস হলো আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড সেশন কোর্ট। আমরা ধীরে ধীরে বুঝবো, ঠিক আছে। আমরা জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে সবচেয়ে উচ্চ পদে রয়েছে আমাদের সুপ্রিম কোর্ট, যেটা সারা ভারতবর্ষ নিয়ে কাজ করে। তারপর রয়েছে আমাদের হাইকোর্ট, যেটা একটি রাজ্যের জন্য সবচেয়ে বড় কোর্ট হলো হাইকোর্ট। এবং তারপরে নিচে রয়েছে কি ডিস্ট্রিক্ট কোর্ট, মানে ডিস্ট্রিক্ট কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট বলতে পারো, যেটা একটি ডিস্ট্রিক্টের জন্য, যে কোনো ডিস্ট্রিক্টের জন্য সবচেয়ে বড় কোর্ট হলো ডিস্ট্রিক্ট কোর্ট, ঠিক আছে। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট, ওকে। চলো, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট কেন বলা হয়ে থাকে সেটাও আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতে পারছো বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে যখন লেখা থাকে ডিস্ট্রিক্ট কোর্ট অনলি লেখা থাকে না, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট লেখা থাকে, ঠিক না। কী কারণে সব কিছু আমরা বুঝবো, ঠিক আছে। চলো, আমরা ধীরে ধীরে সব কিছু ক্লিয়ার করছি, তোমাদের চার্টের মাধ্যমে সব কিছু বোঝাতে চেষ্টা করব, ওকে। চলো, প্রথমে তোমাদেরকে বলে দিই, যে কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সবচেয়ে বড় কোর্ট হলো কি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট। আমাদের রাজ্যের জন্য, ভারতবর্ষের জন্য জুডিশিয়ারি সিস্টেমে সবচেয়ে বড় দরজা হলো সুপ্রিম কোর্টের। কোনো রাজ্যের জন্য যদি আমি ত্রিপুরা বলি, ত্রিপুরার সবচেয়ে উচ্চ জুডিশিয়ারি পর্যায়ে রয়েছে হাইকোর্ট, এবং সেই অনুসারে একটি ডিস্ট্রিক্টের জন্য ডিস্ট্রিক্ট কোর্ট সবচেয়ে বড় রয়েছে। 8টি ডিস্ট্রিক্টে ত্রিপুরার 8টি ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড সেশন কোর্ট রয়েছে, ঠিক আছে, যেটাকে আমরা সাবঅর্ডিনারি কোর্টও বলে থাকি, ঠিক আছে। সাবঅর্ডিনারি কোর্টকে আমরা 3টি ভাগে ভাগ করে থাকি। দেখো, ডিস্ট্রিক্ট কোর্ট, সেশন কোর্ট একই, ডিস্ট্রিক্ট কোর্ট এবং সেশন কোর্ট দুটোটা একই, ঠিক আছে। তারপর রয়েছে, একটু অস্পষ্ট আসছে, তোমরা একটু বুঝে নেবে, ঠিক আছে। আমি বলছি, জাস্ট শুনো ভালো করে। রেভিনিউ কোর্ট, ঠিক আছে। রেভিনিউ কোর্টটা আজকে আমাদের টপিক না, এটা আমরা কোনো একদিন আলোচনা করব, ঠিক আছে। আমাদের মেন টপিক হলো ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট, যেটা ডিস্ট্রিক্ট কোর্টের জন্য তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষা দিতে যাচ্ছ, এলডিসির পরীক্ষা দিতে যাচ্ছ, এলডিসি যদিও ফ্যামিলি কোর্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট কোর্টের দুটোটা বাকি রয়ে গেছে, এবং বিশেষ করে গ্রুপ ডি তোমরা ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা দিতে যাচ্ছ, ঠিক না। চলো, তাহলে আমরা বলি যে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট কী। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট হলো একটি কোর্ট, এখানে একজন জাজই, ভালো করে বুঝানো, একজন জাজেই কিছু, মানে কি বলবো, কিছু কেস রয়েছে বা কিছু মানে যেটি ক্রাইম রয়েছে, সেই ক্রাইমগুলোকে পার্ট করা রয়েছে, ভাগ করা রয়েছে। এই ক্রাইমগুলো যদি এই জাজে সলভ করে বা এই ডিল করে, তাহলে ওনাকে ডিস্ট্রিক্ট জাজ বলা হয়। আবার ওই ক্রাইমগুলো যদি এই জাজেই
সলভ করে বা জাজমেন্ট করে তাহলে ওনাকে সেশন জাজ বলা হয়। তাহলে কোন কোন ক্রাইমগুলো আমাদের জানতে হবে, চলো আমি জাস্ট প্রথমে তোমাদেরকে একটু এক্সাম্পলের হিসাবে বোঝাচ্ছি। ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড সেশন কোর্ট একই কোর্ট হয়, একটি কোর্ট। এর মাধ্যমে ধরো কোনো সিভিল কেস যদি ড্রিল করে, আবার ভালো করে শুনো, কোনো সিভিল কেস যদি ড্রিল করা হয় ডিস্ট্রিক্ট কোর্টের মধ্যে, সেটাকে ডিস্ট্রিক্ট জাজ ডিল করে এবং ডিল করার পরে ওনাকে ডিস্ট্রিক্ট জাজ বলা হয়। এবং সেমভাবে একই ব্যক্তি, ভালো করে শুনো, একই ব্যক্তি একই কোর্টের মধ্যে যদি ক্রিমিনাল কেসকে ডিল করে তাহলে ওনাকে সেশন জাজ বলা হয়। বুঝতে পারছো? তার মানে ফারাকটা কোন জায়গাতে? ফারাকটা হলো যে কোন কেস ড্রিল করা হচ্ছে ওই কেসের মাধ্যমেই সেশন জাজ বা ডিস্ট্রিক্ট জাজ নির্ধারণ করা হয়। এই কেসগুলোকে ড্রিল করলে সেশন জাজ বলবো আমরা, এই কেসগুলোকে ড্রিল করলে আমরা ডিস্ট্রিক্ট জাজ বলবো। ঠিক আছে, চলো এখন কোন কোন কেসগুলো তুমি দেখে নাও। যদি তোমাকে আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যেমন ধরো কোনো ব্যক্তি দ্বারা তোমার মানহানি হচ্ছে বা কোনো ব্যক্তি যে কোনো পর্যায়ে তোমার মানহানি করতে চেষ্টা করছে। ঠিক আছে, তাছাড়া যদি মনে করো কোনো ফ্যামিলির মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে, তাহলে এই যে মানে কি বলবো, এই যে তুমি যে রিপোর্ট করবে, মামলা করবে, সেটা কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের আওতায় আসবে, সিভিল কেস হবে, এটাকে বলবে সিভিল কেস। ঠিক আছে, ডিস্ট্রিক্ট কোর্ট সিভিল কেস হবে, তুমি ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে মামলা করবে বা এটা সিভিল কেসের আওতায় আসবে। ওই কেসগুলো যখন ড্রিল করা হবে জাজ দ্বারা, তখন এটাকে ডিস্ট্রিক্ট জাজ ডিল করবে, সেটা ডিস্ট্রিক্ট কোর্টের আওতায় আসবে। বুঝতে পারছো? অপরদিকে যদি আমি কোনো ক্রিমিনাল কেস, মার্ডার হতে পারে বা অন্য অনেক ধরনের ক্রিমিনাল কেস হতে পারে, ওই ক্রিমিনাল কেস যদি তুমি ক্রিমিনাল কেসের যখন লিপিবদ্ধ করা হয় বা ক্রিমিনাল কেস যখন হ্যান্ডেলিং করা হয়, সেটা সেশন কোর্টে করা হয়। বলতে একই কোর্ট এই ক্রিমিনাল কেস হ্যান্ডেল করার ফলে সেটাকে বলবে সেশন কোর্টে করা হবে এবং বলবে সেশন জাজ। ঠিক আছে, বুঝতে পারছো? একই ব্যক্তি একই কোর্টের মধ্যে দুরকম নামে ওদেরকে জানা যায় বা চেনা যায়, মানে কিভাবে ওই কোন কেসকে হ্যান্ডেল করছে সেটার উপরে নির্ভর করে। এতটুকু তো ক্লিয়ার? তার মানে আমরা এতটুকু বুঝতে পারছি যে কোনো ডিস্ট্রিক্টের মধ্যে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন যে কোর্টটা থাকে সেটা একটাই কোর্ট এবং একই জাজ, একের অধিক জাজ হতে পারে। মানে তোমাদেরকে আমি বুঝাচ্ছি, একই ব্যক্তি যদি এই ধরনের ক্রিমিনাল কেসগুলোকে হ্যান্ডেল করে তাহলে ওনাকে আমি সেশন জাজ বলবো, আর ওই ধরনের যে কেসগুলো বললাম যে সিভিল কেসগুলো, ওইগুলোকে যদি হ্যান্ডেল করা হয় তাহলে ওনাকে ডিস্ট্রিক্ট জাজ বলবো। এতটুকু তো তোমাদের ক্লিয়ার আশা করি। এর মধ্যে তোমাদের পরীক্ষা যদি যে কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসুক তোমরা মিস হবে না, প্লাস ইন্টারভিউর ক্ষেত্রেও তোমাদের কোনো সমস্যা হবে না। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ইন্টারভিউর মানে দিক দিয়ে যদি আমরা দেখি, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটি, ফ্যাক্টগুলো। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম। চলো এখন থেকে আমরা যদি আর একটু ডিপলি আমরা যদি অ্যাডভান্স হই, যদি মনে করো কোনো মানে পার্সন, কোনো ব্যক্তি যদি মনে করো জুডিশিয়ারি প্রথম যে পরীক্ষা, হ্যাঁ জুডিশিয়ারি পরীক্ষা পাশ করার পরে, হ্যাঁ আচ্ছা এই জিনিসটা এটা আমি একটু আসছি, আর আগে তোমাদেরকে একটু বলে দিই তাহলে তোমরা ক্লিয়ার হবে। তারপরে জুডিশিয়ারি এক্সাম এগুলো আসবো। ধরো সাবঅর্ডিনেট কোর্টকে আমরা ডিস্ট্রিক্ট কোর্ট, সেশন কোর্ট দেখলাম। তারপরে সবচেয়ে জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে সবচেয়ে নিচে রয়েছে কি? লয়ার কোর্ট। ঠিক আছে, এটা একটা জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে পড়ে। লয়ার কোর্টের মধ্যে দেখো তিনটি ভাগ রয়েছে। একটি হলো কোর্ট অফ স্মল কজেস বা এক নম্বর রয়েছে মুনসিফ কোর্ট রয়েছে, মুনসিফ কোর্ট রয়েছে, আরেকটা রয়েছে এটার সম্বন্ধে তোমরা সকলেই জানো লোক আদালত। এই দুটা সম্বন্ধে আশা করি তোমরা অনেকেই কম জানো। কেন? এগুলো বেসিক্যালি মেট্রো সিটির ক্ষেত্রে হয়ে থাকে। হ্যাঁ, যেমন আমাদের এখানে নেই, এগুলো মেট্রো সিটির ক্ষেত্রে। কেন? মেট্রো সিটিতে সব কিছুর মানে কি বলবো, মামলা মোকদ্দমা বা যাই কিছু হোক একটু মানে লোক সংখ্যা হিউজ, সুতরাং এগুলো জাদা থাকে। ওই ট্রাফিকটা কমানোর জন্য এই দুটা কোর্ট বিশেষ করে মেট্রো সিটিতে থাকে। এটা আমাদের জন্য নেই, আমাদের এখানে রয়েছে লোক আদালত। ঠিক আছে, দেখো লোক আদালত সম্বন্ধে তোমরা সকলেই জানো। যেমন যদি আমাদের বাইক গাড়ির কোনো কেস হয়ে যায়, সেগুলো লোক আদালত বসে গিয়ে আমরা সেটাকে মিটমাট করে দিয়ে আসি। অ্যাকচুয়ালি এটা কোর্ট না, এটা কোর্ট বললেও এটা ভুল হবে, এটা একটা কোর্ট না, এটা একটা মানে কি বলবো, একটা সেটেলমেন্ট বলতে পারো।
ঠিক আছে। এখানে মাসে বা 2 মাসে 3 মাসে এমন বসার পরে যাই কিছু কেস পেন্ডিং পড়ে গেছে, বাইক গাড়ি যে এমন মানে একদম নিচু লেভেলের যা কিছু পেন্ডিংও আছে, লোক আদালত বসে, এখানে জাজরা সব কিছু বসে ওইগুলো তুমি ফাইন টাইন দিয়ে এগুলো সেটেলমেন্ট করে বা এগুলো মিটমাট করে তুমি এসে পড়ো। ঠিক আছে, এটাকে কোর্ট বলা হয় না, এটাকে একটা সেটেলমেন্ট মানে সভা বলতে পারো। ঠিক আছে, এটা লোক আদালত হয়ে থাকে। হ্যাঁ, এর তিনটার মধ্যে তো ফারাক ক্লিয়ার। চলো এখন আমরা বলি যে কোনো একজন স্টুডেন্ট বা ক্যান্ডিডেট যদি জুডিশিয়ারি পরীক্ষা যদি পাশ করে, তাহলে উনাকে প্রথম কোথায় উনি অ্যাপয়েন্টমেন্ট হবেন? উনি প্রথম অ্যাপয়েন্টমেন্ট এই 4 জায়গাতে হতে পারে: কোর্ট অফ স্মল কেসেস, মুন্সিপ কোর্ট এবং সিভিল জাজ যেটা ক্লাস 2 এবং জুডিশিয়ারি ম্যানেজমেন্ট সেকেন্ড ক্লাস হিসাবে ওরা নিযুক্তি হতে পারে। ঠিক আছে, এই 4 জায়গাতে ওরা নিযুক্তি হতে পারে এবং ওই 4 জায়গাতে যখন ওরা নেক্সট প্রমোশন পাবে, ওদেরকে কোথায় নিযুক্তি করবে এটা কিন্তু বেসিক্যালি তোমার হাইকোর্ট নির্ধারণ করে থাকে। ঠিক আছে, ওর নলেজ বা বাকি অনেক কিছু দেখে, ডিপার্টমেন্টাল অনেক কিছু দেখে হাইকোর্ট নির্ধারণ করে থাকে নেক্সট প্রমোশন হওয়ার পরে ওনাকে কোথায় ট্রান্সফার করা হবে বা কোথায় ওনাকে দেওয়া হবে। ঠিক আছে, যাক এটা আরেকটা পার্ট, তবে নলেজে রাখা প্রয়োজন। ঠিক আছে, চলো তাহলে এখন আমরা একটু ডিফারেন্সটা একটু বুঝবো যে কোন কেস কে হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, চলো আমরা যদি এখানে যদি আসি, এগুলো তো বুঝলাম আমরা প্রথমে কোন কেস কোথায় গিয়ে এটা ডিল হবে, এটা তো আমরা বুঝলাম। তারপরে এখানে দেখবো আমরা এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস বা চিফ জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, ওরা অ্যাকচুয়ালি মানে এমন একটা নির্ধারণ মানে একটা কি বলবো, এমন একটা মানে নির্ধারণ রয়েছে এই কেসগুলো বা এতটুক পানিশমেন্ট ওরা দিতে পারবে। যেমন আমি যদি তোমাদেরকে বুঝাই, এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ এমসিকিউ আকারে আসতে পারে। যেমন ধরো জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস আপ টু কত বছরের পানিশমেন্ট এবং পেনাল্টি দিতে পারে। ঠিক আছে, যদি হয় তাহলে বলবো আমি 1 বছরের আপ টু 1 ইয়ার পানিশমেন্ট বা পেনাল্টি যদি বলি 5K মানে 5,000 টাকা পর্যন্ত পেনাল্টি করতে পারে বা 1 বছর পর্যন্ত সাজা ঘোষণা করতে পারে। ঠিক আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস। তার উপর যদি আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি ফার্স্ট ক্লাস দেখি, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে এবং আসতে পারে। ঠিক আছে, জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কত বছরের পানিশমেন্ট এবং কত টাকা পেনাল্টি দিতে পারে, এটা যদি দেখি উনি আপ টু 3 বছরের পানিশমেন্ট এবং 10,000 টাকা পর্যন্ত পেনাল্টি করতে পারে। সেরূপে যদি আমরা দেখি চিফ জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট উনি কিন্তু 7 বছর পর্যন্ত তোমার পানিশমেন্ট দিতে পারে। এবং তুমি যে সেশন জাজ বা এডিশনাল সেশন জাজ, ওরা কিন্তু ডেথের পেনাল্টি দিতে পারে। ঠিক আছে, ডেথ কোনো ক্রাইমের কারণে, কারণ এখানে সব কিছু ক্রিমিনাল ক্রাইম আসে বলেই তো এখানে সেশন কোড এখানে বলা হয়েছে। মার্ডার কেস থেকে শুরু করে বড় বড় ক্রিমিনাল কেস এখানে আসতে পারে। কিন্তু এই যে তুমি দেখতে পাচ্ছ জাজ, সেশন জাজ এবং এডিশনাল সেশন জাজ, ও 2 ব্যক্তিই ডেথের মানে অর্ডার দিতে পারে। ঠিক আছে, ডেথ হিসাবে পানিশমেন্ট দিতে পারে। কিন্তু ডেথ যখন পানিশমেন্ট দেবে তখন কিন্তু হাইকোর্ট থেকে মানে কি বলবো, হাইকোর্টের মানে দ্বারাই কনফার্মেশন দ্বারাই হাইকোর্টকে অবগত করা হবে এবং হাইকোর্টের কনফার্মেশন দ্বারাই কিন্তু ডেথ ঘোষণা বা ডেথ কোনো ক্রাইমের কোনো পার্সনকে ডেথ দিতে পারে। ঠিক আছে, মনে রাখবে। তবে যখন ডেথ ঘোষণা করবে, এটা কি হাইকোর্টে কি কেসটা চলে যাবে? না, হাইকোর্টে কেসটা চলে যাবে না, বাট এটা অফিসিয়ালি সেশন কোর্ট থেকে এটাকে হাইকোর্টে জন্য পাঠানো হবে এবং হাইকোর্ট থেকে কনফার্মেশন আনার পরেই কিন্তু সেশন জাজ এবং এডিশনাল সেশন জাজ এই 2 ব্যক্তিই ডেথের পানিশমেন্ট দিতে পারে। এতটুকু মাথায় রাখবে। বাকি নিচের যে 3 জন রয়েছে ওরা কিন্তু ম্যাক্সিমাম 7 বছর পর্যন্তই পানিশমেন্ট এবং পেনাল্টি দিতে পারে। ঠিক আছে, মানে ডেথের ঘোষণা দিতে পারে না। ঠিক আছে, এই কারণে দেখবে তোমরা দেখতে পাচ্ছ, মনে রাখবে এখানে কি সেশন জাজ, এডিশনাল সেশন জাজ, আর নিচে সবগুলো 3 জন কি ম্যাজিস্ট্রেট। এখন তোমাদের মাথায় আসবে না যে ম্যাজিস্ট্রেট এবং জাজের মধ্যে পার্থক্যটা কি? ইয়েস, প্রথমে তোমাদেরকে বলে দিই, জাজের পাওয়ার সবচেয়ে বেশি থাকে এবং ম্যাজিস্ট্রেটের তুলনায় জাজের পাওয়ার বেশি থাকে এবং উনি বড় হন। ঠিক আছে, একজন ম্যাজিস্ট্রেট ডেথের জন্য পানিশমেন্ট করতে পারে, কিন্তু জাজ পারে, ম্যাজিস্ট্রেট কিন্তু পারে না। ঠিক আছে, এই কারণে ও দুনো সেশন জাজ এবং এডিশনাল সেশন জাজ ডেথের পানিশমেন্ট দিতে পারে, বাকি ম্যাজিস্ট্রেট কিন্তু ওরা
এই পানিশমেন্টগুলো দিতে পারে। ঠিক আছে, মনে রাখবে। এবং ডিস্ট্রিক্ট কোর্টও যদি দেখি, ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু এখানে তোমরা সব কিছু জাজ দেখতে পাচ্ছ। ঠিক আছে, ডিস্ট্রিক্ট কোর্টে জাজ মানে ওরা ম্যাজিস্ট্রেট থেকে ওদের পাওয়ার বেশি। এতটুকু তো ক্লিয়ার জাজ এবং ম্যাজিস্ট্রেটের মধ্যে। দেখো যেটুকু আমি বেসিক এখানে ক্লাসের মধ্যে মোটামুটি ক্লিয়ার করে দিচ্ছি বেসিকগুলো, এগুলো তোমার রিটার্ন এক্সামও কাজে আসবে, প্লাস তোমার ইন্টারভিউর জন্য কাজে আসবে। এমসিকিউ প্র্যাকটিস আমরা পরে করব। ঠিক আছে, জাস্ট তোমাদের একটু মানে যখন এমসিকিউ প্র্যাকটিস করবো তখন তোমরা এই জিনিসটা যদি এই জিনিসগুলো তোমরা জানো তাহলে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে একদম ইজি হয়ে যাবে, মানে মাথায় থাকবে। ঠিক আছে, চলো তাহলে এতটুকু তোমরা আশা করি বুঝতে পারলে। চলো তাহলে এখান থেকে আমরা আর কি জানতে পারলাম, মানে কি আর জানার রয়েছে। জাজ ম্যাজিস্ট্রেট এতটুকু ডিফারেন্সটা কি, কোন জাজ কোন ম্যাজিস্ট্রেট কত টাকা পর্যন্ত ফাইন বা পেনাল্টি করতে পারে, কে কী পানিশমেন্ট করতে পারে, এতটুকু আমরা জানলাম। ঠিক আছে, চলো এতটুকুই মোটামুটি মনে রাখবে। হ্যাঁ, আর যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব তখন আমরা অনেক ভ্যারাইটিস এমসিকিউ প্র্যাকটিস করব। চলো তাহলে আজকের ক্লাসে এতটুকুই, এগুলোর উপরে আর তো কিছু বলার নেই। হ্যাঁ, বাকি এমসিকিউ যখন মানে নিয়ে আসবো তখন ভ্যারাইটিস কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ, চলো আশা করি ক্লাসটাতে তোমরা কিছু একটা তো বুঝতে পারলে যে ডিস্ট্রিক্ট কোড এবং সেশন কোডের মধ্যে ডিফারেন্সটা কি, কোন কেস কোথায় সলভ হয়, কোন কেস কে সলভ করে, আশা করি এটুকু জানতে পারলে। চলো নেক্সট আমরা ক্লাস জুডিশিয়ারির উপরে আমরা এমসিকিউ প্র্যাকটিসের ক্লাস নিয়ে আসবো। হ্যাঁ, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সকলে লাইক করে দেবে, আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। ভালো করে প্রিপারেশন করো, আপকামিং যে চাকরিগুলো আসছে বিশেষ করে জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্টের একদম সলিড চাকরি। ঠিক আছে, যদি নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে রাখতে পারো ডিয়ার স্টুডেন্ট, বিলিভ করো, একদম ইমাজিন করো তোমরা একদম গ্যারান্টি একটি না একটি চাকরি তুমি হাতিয়ে নিতে পারবে। ঠিক আছে, তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। যেটুক আমার দ্বারা হয় আমি এতটুকু তোমাদেরকে বেটার থেকে বেটার দিয়ে আসছি এত বছর ধরে, 6 বছর ধরে, এবং দেবো। এতটুকু গ্যারান্টি রাখতে পারো কর্মবার্তা অনলাইনের উপরে, এতটুকু তোমরা বিলিভ রাখতে পারো। যেটুকু আমার দ্বারা হয় আমি যেটুকু বেটার থেকে বেটার দিতে পারি, এবং আমরা দেখছি লাস্ট 6 বছর ধরে মানে আমাদের স্টুডেন্টরা ভালো সাকসেস পাচ্ছে, ভালো সাকসেস রেট, মানে কি বলবো, এটা মানে ভগবানের দান বলতে পারো। আমরা পরিশ্রম করছি, এর রেজাল্ট ভগবানে দিচ্ছে। তোমরা ভালো করে করো, আশা করি ভালো সফল হবে। হ্যাঁ, আরেকটি ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিই যে আমাদের একটা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে বেশ কিছু বেনিফিট রয়েছে। 499 টাকা লাগবে তোমাদের এখানে জয়েন হতে, একদম আপ টু 2027 পর্যন্ত তোমরা বিভিন্ন বেনিফিট, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, সব ক্লাসের পিডিএফ, এই যে ক্লাসের পিডিএফটা এটাও তোমাদের ভালো করে একটু দেখে বোঝার ব্যাপার আছে, এটাও আমি দিয়ে দেবো আমাদের পেইড গ্রুপে। হ্যাঁ, তাছাড়া আমাদের জিকে জিএসের ক্লাসের পিডিএফ, বেশ কিছু ফেসিলিটি রয়েছে। যদি পসিবল হয় ওই গ্রুপটাতে জয়েন করে নাও, একবারে পেমেন্ট করবে, আপ টু 2027 পর্যন্ত সব ফেসিলিটি পাবে। আর 2027 পর্যন্তই ত্রিপুরা সরকারের যা চাকরি আছে কমপ্লিট হবে, না হলে 2028, তারপরে অনিশ্চয়তা। ঠিক আছে, সেই কারণে আমরা 27 পর্যন্ত রেখেছি, একবারেই 499 টাকা পেমেন্ট করে 2027 2.5 বছরের জন্য জয়েন করতে পারবে। ঠিক আছে, জয়েন করতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলবে যে দাদা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা কিউআর কোড এখানে রয়েছে, এটাতে পে করেও বা স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে, চলো আর বাকি নোটগুলো নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।